আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে দিল্লিতে বাংলাদেশ নিয়ে কি হচ্ছে? বাংলাদেশে অনেক দেশের রাষ্ট্রদূত এই মুহূর্তে কেন দিল্লিতে? বাংলাদেশ আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে বিএনপি রাজপথে কতটা প্রস্তুতি নিয়ে নেমেছে? প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদ যে ভারত থেকে ফিরে এসেছিলেন সেটি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জাওসাল কি বলেছে? গতকাল থেকেই বেশ অসুস্থ এবং আজকে মোটামুটি একদম খুবই খারাপ লাগছে। ওষুধ খেয়ে জাস্ট কথা বলছি, খুব সংক্ষেপে কিছু কথা বলবো। যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সাথে তিনি মালয়েশিয়া বেজিং যাবার আগে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সাথে একান্ত বৈঠক করেছেন। সেই বৈঠকগুলোতে কি আলোচনা হয়েছে এবং সেই রাষ্ট্রদূতদের অনেকে এই মুহূর্তে কেন দিল্লিতে? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চায়নায়, তখন চায়নার পররাষ্ট্রমন্ত্রী ভারতে ব্রিক্স কেন্দ্রিক বেশ কিছু বৈঠক চলছে। অজিত দোভালের সাথে চায়নার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত, এই চারটি দেশের রাষ্ট্রদূত দিল্লিতে অজিত দোভালের সাথে কি মিটিং করেছে? এই বিষয়গুলো নিয়েই আজকে প্রশ্ন। কিছু একটা হচ্ছে দিল্লিতে, বিশেষ করে G7 মিটিংয়ের পরে, যেখানে ট্রাম্পকে বলা হয়েছে যে তাকে বিশ্বাস করবার মতো দেশ এবং মানুষের সংখ্যা কমে যাচ্ছে। তো আমরা এইবার দেখছি যে আমেরিকার পক্ষ থেকেই একটা প্রেশার, একটা উদ্যোগ যে ভারতের সাথে তারা মিলেমিশে কাজ করবে। এবং এবার তারা বলেছে এবং এখন পর্যন্ত সেটা মিন করছে যে ভারত বাংলাদেশের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে আমেরিকা সেটা সমর্থন করবে এবং ভারত সেই বিষয়গুলো নিয়ে ভাবছে। আপনারা জানেন যে ভারত কোনো কিছুতেই তাড়াহুড়া করে না। তারা কূটনীতিতে T20 ম্যাচ নয়, তারা টেস্ট ম্যাচ খেলতে অভ্যস্ত। এবং যদি বাংলাদেশে দেখে ডক্টর ইউনূসের রেজিমটা কিভাবে তারা 5 বছর থেকে 1.5 বছরে নিয়ে আসলো, জামাত কনফার্ম ক্ষমতায় যাবে, সেখানে জামাতকে ক্ষমতায় যেতে দেওয়া হলো না। এই সব কিছুর পেছনে কিন্তু ভারতের একটা হাত ছিল, আপনি স্বীকার করেন আর নাই করেন। এই মুহূর্তে দিল্লিতে এই যে বৈঠকগুলো হচ্ছে, আমাদের রাষ্ট্রদূতগুলো গিয়েছেন, নিশ্চয়ই কিছু একটা হয়েছে এবং এই খবরগুলো জানতে পারবো। এর আগে একটা এপিসোডে বলেছিলাম যে ডক্টর জাহেদ যে দিল্লি থেকে ফিরে গিয়েছিলেন, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জাওসাল কথা বলবেন। তিনি অবশেষে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে যাচাই বাছাই শেষে তারা যখন ডক্টর জাহেদকে ভারতে ঢুকবার অনুমতি দিলেন, তখন তিনি নিজের সিদ্ধান্তে চলে গেছেন। তো এই দায়িত্ব ভারতের না। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তিনি একটা টিমের লিড দিয়েছিলেন। তো সেই টিমের বাকি যে 16 জন ছিলেন তারা কিন্তু কেউ ফিরে যায়নি। তারা ওই ইন্ডিয়ান ওশান টিম ওই কনফারেন্সটা ঠিকই পার্টিসিপেট করেছে, ওই কনফারেন্সের ডিক্লারেশনে তারা অংশগ্রহণ করেছে। তাহলে শুধুমাত্র ডাক্তার জাহেদ নিজে ফিরে গেছে। তো এই দায়িত্ব না ভারত না সরকার নেই। আমার মনে হয় যে তিনি একটা স্টান্টবাজি করতে গিয়েছিলেন, কিন্তু স্টান্টবাজিটা করতে গিয়ে তিনি খুব একটা সফল হননি, বরং তিনি ধরা খেয়েছেন। এই অনেকটা T20 ওয়ার্ল্ড কাপে
বাংলাদেশ খেলবে না, পাকিস্তানও হাওয়া দিল, কিন্তু আলটিমেটলি কি হইল, বাংলাদেশ খেলেনি, ওখানে স্কটল্যান্ডকে নিয়ে নিয়েছে। এখন তারা ধারণা করছিল বাংলাদেশের হাত পা ধরবে, রিকোয়েস্ট করবে, এই করবে, বাংলাদেশ তখন ভাব নেবে। তো জাহেদের বিষয়টাও তাই হয়েছে, অনেক কিছুই করতে চেয়েছিল কিন্তু কিছুই হয়নি, সে একা একা ফিরে এসেছে এবং এখন বলছেন যে আবার সুযোগ পেলে তিনি যাবেন, কিন্তু যা হারানোর তা হারিয়ে ফেলেছে। আজকে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকার যে যুদ্ধ বিমান কিনবে চায়না থেকে, যেটি গতকাল আমি বলেছিলাম, সেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আবার আমেরিকা থেকে বোয়িং কিনবে। তো এত বোয়িং, এত যুদ্ধ বিমান বাংলাদেশ কি জন্য কিনতেছে? এত যুদ্ধ করবার তো আমাদের কিছু নেই। আমাদের প্রতিবেশী ভারতের সাথে এইগুলো দিয়ে আমরা যুদ্ধ করতে পারবো? মিয়ানমারের সাথে এগুলো দিয়ে আমরা যুদ্ধ করতে পারবো? কতদিন পারবো? কতক্ষণ পারবো? যেখানে আমাদের বারবার বলছি অর্থনীতি ভঙ্গুর, দেশ যে পথে যাচ্ছে তাতে দুর্ভিক্ষ হতে পারে। এই সময় কেন সরকার এত টাকা দিয়ে সমরাস্ত্র কিনছে, বিমান কিনছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেটা আমরা জানলাম যে বর্তমান সরকার যে কেনাকাটায় কমিশন পাওয়া যাবে সেই বিষয়ে তিনি আগ্রহী, এবং এই বোয়িং, এই চীনের যুদ্ধ বিমান, এগুলো প্রত্যেকটায় একটা বড় রকমের কমিশন আছে। বর্তমান সরকার কিন্তু ছোটখাটো বিষয়ে হাত দেয় না, ছোটখাটো বিষয়গুলো তাদের ক্যাডাররা খায়। কিন্তু দেখবেন যে বেশ কিছু পজিশন শোনা যায় যে অমুক চিফ ইঞ্জিনিয়ার, তার 300 কোটি টাকা দিতে হবে এই পদে। আমাদের একটা ফার্মাসিউটিক্যালস আছে সরকারি, EDCL, এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, সেইটার যিনি MD, তাকেও একটা বড় অ্যামাউন্ট ইনশিওর করেই MD পদ নিতে হয়েছে, এবং মাঝখানে অ্যামাউন্ট দিতে পারছিলেন না বলে দেখবেন যে একজন সেক্রেটারি না কাকে জাস্ট ভারপ্রাপ্ত দেওয়া উচিত, পরে আবার টাকা পয়সার লেনদেন ঠিক হয়েছে। একদম শীর্ষ পর্যায় থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে পদগুলো লাভজনক সেখানে টাকা দিয়ে বসতে হবে। এবং এই কেনাকাটাও আপনারা দেখবেন যে অপ্রয়োজনীয় কেনাকাটা, এগুলো সব ওই কমিশন বাণী। আপনারা একটু চোখ কান খোলা রাখবেন। শেষে বলবো যে এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, তারা তো মিছিল করছে, তাদের মিছিলের দৈর্ঘ্য বাড়ছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে। এই মিছিলের বিরোধিতা করতে গিয়ে বিএনপি তাদের অঙ্গ সংগঠন ও রাজপথে মিছিল করছে। এই ছবিটা দেখেন, 20 জনও নাই। এটা ক্ষমতাসীন দল, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের মিছিল কার্যক্রম ঠেকানোর জন্য মাঠে নেমেছে, সেই মিছিলে 20 জন নাই। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? বিএনপির আসলে সাংগঠনিক অবস্থাটা কি? সরকার তো তারা চালাতে পারছেই না, সাংগঠনিকভাবে নানান রকমের অপরাধের সাথে যারা জড়িয়ে গেছে, চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ, কিন্তু যে রাজনৈতিক কার্যক্রম, সেটা কি অবস্থা এই ছবিতে আপনারা দেখলেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আর একটা হয়তো আশঙ্কা ছিল বাংলাদেশের প্রশাসনের, যে তারেক রহমান যখন বিদেশে আছেন সেই সময় কোনোভাবে শেখ হাসিনা ঢুকে না পড়েন। কিন্তু প্রত্যেক আওয়ামী লীগের কর্মীদের যেখানে দেশে যারা রয়েছেন তাদের সংখ্যা অনেক বেশি, এবং তাদেরকে কিন্তু নেতৃত্ব থেকে একটা নির্দেশ দেওয়াই ছিল যে যেখানে পারো যেভাবে প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে হবে, এবং সেটা করা হচ্ছে, এটা দেখাতে হবে। এই কারণে নানা জায়গায় সেই হয়তো যদি কোনো একটা বিপুল জমায়েত হয়ে যায়, একটা আশঙ্কা ছিল হয়তো, যে আশঙ্কায় সেনা, বিজেপি যত ধরনের আত্মরক্ষার প্রস্তুতি নেওয়া যায় তত ধরনের আত্মরক্ষার প্রস্তুতি নিয়েছে তারেক রহমান সরকারের প্রশাসন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী,
তিনি মালয়েশিয়া এবং চায়না, মালয়েশিয়া শেষ করেছেন, চায়না ট্যুরে আছেন। এবং অনেকের আগ্রহ, চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ এই রিলেশনটা তো একটা ত্রিভুজ প্রেমের মতো, এই ভালো এই খারাপ যাচ্ছে এরকম অবস্থা। ইন্ডিয়া যদিও রিসেন্টলি চায়নার সঙ্গে রিলেশন ডেভেলপ করতে চাচ্ছে, বা চায়নাও চাচ্ছে ইন্ডিয়ার সঙ্গে রিলেশন ডেভেলপ করতে। অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে ভারত প্রথম তার দেশে ট্যুরের জন্য আমন্ত্রণ জানিয়েছিল, নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছিলেন একদম সরকার গঠনের সঙ্গে সঙ্গে প্রথম দিনই। সেই ক্ষেত্রে তারেক রহমান ভারতের দিকে না গিয়ে উনি চায়না যাচ্ছেন, এবং যেহেতু বাংলাদেশ কোন দিকে হেলে পড়ছে এ নিয়ে আলাপ আছে। আজকে পত্রিকা হেডলাইনও দেখলাম যে মার্কিন এবং ভারতীয় চাপ উপেক্ষা করে বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক ডেভেলপ করছে। আপনার কি মনে হয় এই ট্যুর কি আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কোনো এফেক্ট ফেলবে, অথবা ভবিষ্যতে বাংলাদেশ চীনের দিকে হেলে যেতে পারে, এরকম কোনো সম্ভাবনা দেখছেন কিনা? দেখুন, প্রথমেই বলি যে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসছেন, যেটা তার প্রথম সফর কোথায় করবেন সেটা অবশ্যই সেই দেশের সার্বভৌম সিদ্ধান্ত। মানে সে ব্যাপারে তো অন্য কোনো দেশ কোনো নির্দেশ দিতে পারে না বা উপদেশও দিতে পারে না। কিন্তু এটা ঘটনা যে তারেক রহমান প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর সঙ্গে সঙ্গেই বিশ্বের মধ্যে প্রথম নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তারপরে স্পিকার লোকসভার যখন তিনি সফর করেন তখন তার হাত দিয়ে তিনি আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন যাতে ভারতে তিনি আসেন প্রথম সফরে। ভারতের দিক থেকে যেগুলো করার সেগুলো সবটাই তো করা হয়েছিল, কিন্তু সেগুলো সত্ত্বেও তারা সিদ্ধান্ত নিলেন এবং তিনি বিকল্প একটা পথ বেছে নিলেন, মালয়েশিয়া থেকে চীন। আমি আপনাকে আগেও বলেছি মূলত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে যাবেন, কিন্তু সেখান থেকে তিনি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন সেই সুযোগে। তো এখন এটা ঘটনা যে প্রমাণ করে যে প্রথমেই ভারতে গেলে বাংলাদেশের সরকার তারা যে অবস্থায় ছিলেন, যেখান থেকে নির্বাচিত হয়েছেন এবং তাদের সঙ্গে বিরোধী দল থাকলেও সেটা নামে বিরোধী দল, আসলে তাদেরই সমর্থক দল ছিলেন এক সময়কার জামায়াত ইসলামী, তাদের চাপে রয়েছেন সরকার। মানে কোনোভাবেই ভারতের সঙ্গে সখ্যতা দেখাচ্ছেন, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে ভারতে আসতেন পরে চীনে যেতেন। কিন্তু বিএনপি সরকারের যদি অতীত ইতিহাস দেখেন, জিয়াউর রহমানের সময় থেকে চীনের সঙ্গে কিন্তু কূটনৈতিক সম্পর্ক স্থাপনে জিয়াউর রহমান সরকারই কিন্তু সব থেকে বেশি প্রথম উদ্যোগ নেয়, এবং তারপরে সার্ককে এমনকি চীনকে পরামর্শদাতা হিসেবে করার জন্য এটা বাংলাদেশেরই প্রস্তাব ছিল, যেটা পরবর্তীকালে অবশ্য গৃহীত হয়েছে। ফলে চীনের সঙ্গে সখ্যতাটা বিএনপি দলের বহু পুরনো, এবং সেটা তারই ধারাবাহিকতা অনুসারে তারা ভারতে আসবেন না এমন কোনো ব্যাপার বলেননি, কিন্তু এটা দিয়ে তারা একটা বার্তা দিতে চেয়েছেন যে তারা ভারতের মুখাপেক্ষী নন। তো চীনের সঙ্গে সম্পর্ক থাকলে যুক্তরাষ্ট্রের একটা বড় অবদান আছে বাংলাদেশে। শেখ হাসিনা সরকার পতনের জন্য যেরকম ভাবে নেপথ্যে থেকে পরোক্ষে সহায়তা করার তারা সবই করেছিলেন, এবং তারা এই শেখ হাসিনার পতনের পর তারেক রহমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেটাও যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা আছে, নেই যে তা নয়। মানে যুক্তরাষ্ট্র চেয়েছিল বলে তারেক রহমান এসেছেন, আমি সে কথা বলছি না, কিন্তু শেখ হাসিনার পরে বিকল্প প্রথমে ভেবেছিলেন জামায়াতে ইসলামী, পরে বিএনপি। তো এখন এই কারণে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে নিঃসন্দেহে এখন গত কয়েক মাস ধরে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের তরফ থেকে যে সহযোগিতার হাত বাড়ানো হয়েছে। আপনি সহযোগিতা বলতে গিয়েছেন কি ধরনের সহযোগিতা? ভারত কি করেছে? ভারত 5,000 থেকে 6-7,000 টন ডিজেল দিচ্ছে প্রয়োজনে, এবং ভারত 1200 মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে, এবং একই সঙ্গে প্রয়োজন মাফিক আপনাদের যতটা কাঁচা সবজি সংকট দেখা দিলে যেটা করা যায় সেগুলো সরবরাহ করছে। তো ভারত করছে না কিছু এমন না, কিন্তু বাংলাদেশ থেকে আমরা তারেক রহমান সরকারের কাছ থেকে এমন একটি উদাহরণও পাইনি যে এইটি তারেক রহমান সরকার ভারতের জন্য করলেন। সেরকম কোনো উদাহরণ কিন্তু এই মাসের মধ্যে নেই। দ্বিতীয় কথা বলে প্রথম পর্যায়ে শেষ করি, সেটা হচ্ছে আপনি বলছেন এটাতে দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে কিনা, এটা আগাম ভবিষ্যৎবাণী করা যাবে না। তবে এটা ঘটনা
চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কগুলো হবে, বিশেষ করে নিরাপত্তা এবং সীমান্তবর্তী এলাকা বা প্রতিরক্ষা কিংবা তিস্তা সংক্রান্ত, এগুলো যদি ঘটে তাহলে নিশ্চয়ই ভারতের উপর তার একটা প্রভাব পড়বে। সেক্ষেত্রে ভারতকে তখন বিকল্প কোনো পদক্ষেপ নিতে হতে পারে, কিন্তু আগ বাড়িয়ে বলা যাবে না যে আমরা তো এখনো জানি না কি ধরনের চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে, তবে সেই চুক্তিগুলোতে ভারতে কোনোভাবে প্রভাব পড়বে কিনা সেটা দেখার অপেক্ষায় আমাদের থাকতে হবে। কন্যাসা দাদা, চীনের সাথে তিস্তা চুক্তির ব্যাপারে সরকার কিন্তু খুব স্পষ্ট অবস্থানই জানিয়েছে, তারা তিস্তা প্রকল্প করবে। সেই ক্ষেত্রে যদি তিস্তা চুক্তিটা হয় এবং আপনি বলছেন যে ভারত বিকল্প ব্যবস্থা নেবে, তিস্তা চুক্তি হয় যদি এর প্রভাব কি পড়তে পারে, এবং আপনি যে বিকল্প কথা বললেন সে বিকল্প কি ধরনের বিকল্প? কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো কিছু? না, দেখুন, সেটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত, তারা কার সঙ্গে কি করবেন। যেমন শেখ হাসিনা সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিস্তার উপত্যকা উন্নয়ন প্রজেক্টটা তিনি ভারতের হাতে দিতে চান। ওই জায়গাটি অত্যন্ত স্পর্শকাতর ভারতের নিরাপত্তার জন্য, যেটা চিকেন নেকের খুব কাছাকাছি, এবং সেখানে যদি চীনারা এসে উপস্থিত হয় সেক্ষেত্রে চীনেদের কিন্তু বেশিরভাগই প্রজেক্ট গুলোতে যারা ইঞ্জিনিয়ারিং হন বা যেই হন, তারা কিন্তু আসলে পিপলস লিবারেশন আর্মির সদস্য। ফলে তাদের মধ্যে অনেকে গোয়েন্দা, অনেক ইত্যাদি যারা আসবেন, সেক্ষেত্রে ভারতের স্বার্থ একেবারে ঘাড়ের ওপরে চীন বসে থাকবে, প্রায় ঘাড়ের ওপরে। সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা বলতে যেটা হতে পারে যে চিকেন নেককে সুরক্ষিত করা, এই জন্য সুরক্ষিত করার অনেক পরিকল্পনাও আছে। সম্প্রতি আমাদের রেলমন্ত্রী ঘোষণা করেছেন যে চিকেন নেকের তলা দিয়ে একটি আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তৈরি করা হবে, অর্থাৎ যাতে উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য একটা বিকল্প পথ নেওয়া আর কি। তো পরিকাঠামোগতই সম্পর্ক এখন, মানে আর অন্য কি ধরনের সিদ্ধান্ত নেবেন ওইটা বলছি, সমস্ত প্রকল্পটা আগাম না জেনে কি ধরনের তাতে আদৌ ভারত প্রভাবিত হবে কিনা এটাও তো জানা দরকার আছে। এটা ঘটনা চীনের হাতে এই মুহূর্তে যতটা, কিন্তু আমি মনে করছি যে তারেক রহমান সরকার যতটা আশা করছেন, মানে সামগ্রিকভাবে যে আর্থিক মন্দা, এই মন্দা কিন্তু চীনের ওপরেও পড়েছে। চীন যে আগে 5 বছর আগেও যে ধরনের সচ্ছলতা ছিল, যে ধরনের স্বাভাবিক তারা লগ্নি করতে পারত, যে লগ্নিগুলো রাজনৈতিক স্বার্থে করতে পারত, এটা এবারে ততটা করতে পারবে কিনা এ নিয়ে আমাদের এখনো সন্দেহ আছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। একটা ছোট্ট বিষয় একটু মন্তব্য জানি আপনার কাছে। দিনেশ ত্রিবেদী বাংলাদেশে এসেছেন প্রায় সপ্তাহ হয়ে গেল, সপ্তাহের উপরে হলো বোধহয়। তিনি কাজ শুরু করছেন না, বা আনুষ্ঠানিক ভাবে তিনি এখনো বাংলাদেশ দ্বিতীয় ফর্মালিটি যেটা থাকে শেষ করছেন না। এটা কি লেন্দি করার পেছনে কোনো কারণ আছে বলে মনে হয় আপনার? না, আমি যদি পূর্বের অভিজ্ঞতাগুলো দেখি, সবসময় যে 7 দিনের মধ্যে হয়ে গিয়েছিল, অতীতে হয়েছে, সঙ্গে সঙ্গেই হয়েছে, হয়তো অপেক্ষাও করতে হয়নি, 48 ঘন্টার মধ্যেও হয়েছে। সেটা পরবর্তীকালে কিন্তু আপনি দেখেন যে প্রণয় ভার্মাও যখন গিয়েছিলেন বা বিক্রম দোলাইস্বামী, তাদের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ক্রিডেনশিয়াল নিতে, কিন্তু যতটা সময় আজকে এটা মিডিয়া যতটা ভাবছে, তখন কিন্তু ততটা সময়ও কিন্তু বেশি লেগেছিল, কম লাগেনি। এবং আপনাদেরও হাই কমিশনার যিনি দিল্লিতে আছেন, রিয়াজ আহমেদুল্লাহ, তাকেও কিন্তু বেশ কিছুকাল অপেক্ষা করতে হয়েছিল। এবং একবার একটা ক্রিডেনশিয়াল হস্তান্তর সেরিমনি দিন ঘোষণা করেও পিছিয়ে দেওয়া হয়, যে বলা হয় রাষ্ট্রপতি কোনো কারণে অসুস্থ ছিলেন। এখন বাংলাদেশের নিশ্চয়ই একটা দেশের যিনি দায়িত্ব নেবেন তিনি রাষ্ট্রপতির কাছে নেবেন ঠিকই, কিন্তু দেশের প্রধানমন্ত্রী যখন বাইরে আছেন তখন হয়তো সেটা নাও হতে পারে। আমার মনে হয় হয়তো প্রধানমন্ত্রী ফেরার পরে হলেও হতে পারে, আমি নিশ্চিত নই যে হবেই। এখন তার কিছু মন্তব্য নিয়ে জলঘোলাও হয়েছে, যেগুলো অমূলক, কিন্তু আমার মনে হয় ফেরার পরেও যদি দেখা যায় প্রলম্বিত হচ্ছে, তখন কিন্তু বলা যাবে যে প্রলম্বিত হচ্ছে। আর আমি এখনো প্রলম্বিত হয়েছে বলে এখনো আমি বলছি, উপসংহার টানছি। আমাদের দেশে কারো কারো ধারণা যে এটা প্রলম্বিত হয়ে গেছে অলরেডি, এবং এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। না,
না, অন্য কোনো কারণ সেই জন্য বলতে যেটা তো স্বাভাবিকভাবে যেটা বলা হচ্ছে যে নেতৃবৃন্দ আসার পর তার কিছু মন্তব্যের কিছু ব্যাখ্যা বাংলাদেশের কিছু দক্ষিণপন্থী উগ্রপন্থীরা করেছে আর কি। তারা অন্যভাবে ব্যাখ্যা করেছেন যে এটাতে তিনি দুই বাংলাকে মিলিয়ে দেওয়ার কথা বলছেন কিনা, বাংলাকে ভারতের সঙ্গে মিলিয়ে দেওয়ার কথা বলছেন কিনা। 140 কোটি এবং 20 কোটি বলেছেন, তিনি কি বৃহৎ দাদা সুলভ কোনো মনোভাব দেখাতেন কিনা, এই প্রশ্নগুলো হয়েছে। কিন্তু এই প্রশ্নগুলো তার কথার মারপ্যাচের মধ্যে, তিনি যদি প্রকৃত মানে পেশাদার কূটনীতিবিদ হতেন তাহলে ওই ভাষাটাই হয়তো অন্যভাবে বলতেন। উনি যেহেতু পেশাদার কূটনীতিবিদ নন, তেনার কাছে মনে হয়েছিল হয়তো ভূপেন হাজারিয়া, যাকে বাংলাদেশ সম্মান জানিয়েছে মুক্তিযুদ্ধের জন্য, তার গানের উদ্ধৃত করলে হয়তো বাংলাদেশের মানুষের মন জয় করা যেতে পারে। কিন্তু সেটা হিতে বিপরীত হবে এটা তো ভাবা যায় না। আমার মনে হয় তিনি হয়তো ভবিষ্যতেও যখন কথা বলবেন একটু সতর্ক হয়েই হয়তো বলবেন, এই একটা অভিজ্ঞতা থেকে তার হয়েছে। পূর্ণিয়া সাহেব। দাদা দাদা যাচ্ছি আওয়ামী লীগ প্রসঙ্গে। আমরা বলছি লঙ্কা কাণ্ড ঘটে গেছে আওয়ামী লীগ নিয়ে। আওয়ামী লীগ নাই, সরকারের লোকজন বলছে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নাই, আওয়ামী লীগ মাফিয়া সংগঠন, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, বাংলাদেশে আওয়ামী লীগের বিরোধী যারা তারা বলছে। কিন্তু সেই অপ্রাসঙ্গিক আওয়ামী লীগকে বায়বীয় ভাবে যদি বলি, বায়বীয় ভাবে মোকাবেলা করতে গিয়ে আর্মি ডিপ্লয় করা হয়েছে, সেনা মোতায়েন করতে হয়েছে, বিজিবি মোতায়েন করতে হয়েছে, হাজার হাজার পুলিশ মোতায়েন করতে হয়েছে। তাতেই শেষ হয়নি। বাংলাদেশের বিরোধী সংগঠনগুলো তাদের সাংগঠনিক শক্তি নিয়ে মূল্যায়নটা কি, যেহেতু আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব আপনার দেশে আছে, আমি একটু জানতে চাই যে আপনার কাছে মূল্যায়নটা কি আসলে গত 2-3 দিনে কি ঘটে গেল এমন যে এত বড় মেজারমেন্ট নিতে হয়েছে বাংলাদেশ গভর্নমেন্টকে? না, আমার যেটা মনে হয়েছে, দেখুন 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস, সেই দিবস উপলক্ষে শেখ হাসিনা কিছু ভাষণও দিয়েছেন, মন্তব্য করেছেন এবং তার কিছু পত্রপত্রিকায় দিল্লিতে তার লেখা ছাপাও হয়েছে। সেগুলো থেকে মনে হয়েছিল যে আওয়ামী লীগকে এভাবে নিশ্চিহ্ন করা তো যায় না। এর দ্বারা প্রমাণিত হয় যে যাই বলুক, আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আছে। বাংলাদেশের মাটি তাদের গভীর শিকড়ে প্রথিত আর কি, তাদের পার্টির আদর্শ, এবং সেই আদর্শে বহু মানুষ দীক্ষিত, এবং এটা ঘটনা তারা যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারেন, তারই একটা ঝলক সেই দিন হয়তো দেখেছেন। যে কারণে এটা রাজনৈতিক নেতারা মুখে যাই বলুন যে আওয়ামী লীগ বলে আর কোনো অস্তিত্ব নেই, শেখ হাসিনা ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু তাদের অ্যাকশন প্রমাণ করছে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা ফিরে যেতে পারেন, হয়তো সেটা দিনক্ষণ ঠিক হয়নি, হয়তো এরকম একটা আশঙ্কা থেকে এরকম ধরনের একটা প্রস্তুতি তারা নিলেন। এবং এটা প্রমাণিত হলো আরো একবার যে নিষেধাজ্ঞাটাই শেষ কথা নয়, এবং নিষেধাজ্ঞা তো অতীতে আওয়ামী লীগকে তো বহুবার করা হয়েছে, তা থেকে আওয়ামী লীগ দলটা তো বহু আগে মুছে যাওয়ার কথা ছিল, তাই না? তো তারা কি মুছে গিয়েছিল? বঙ্গবন্ধু হত্যার পর তো আওয়ামী লীগের অস্তিত্বই ছিল না, একটা কাগজে কোনো আওয়ামী লীগের কথা, বঙ্গবন্ধুর কথা প্রকাশিত হতো না, বরং প্রকাশিত করলে সেই সংবাদপত্র বন্ধ করে দেওয়া হতো, সেই সাংবাদিকদেরও নির্যাতনের মুখোমুখি হতে হতো। তার পরবর্তীকালেও যত সেনা শাসন ঘটেছে বা সেনার নামে তথাকথিত রাজনৈতিক শাসন, সবগুলোতেই বারবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে তো এতদিন পরে একটা পার্টি যে রাষ্ট্রের জন্মের সঙ্গে যুক্ত, যার ইতিহাস, তাকে কোনো একটা প্রশাসনিক আদেশে নিষেধাজ্ঞা করে উঠিয়ে দেওয়া যায় না, কারণ ওটা মানুষের মনে আছে, হৃদয়ে আছে। ফলে যাতে যে কোনোদিন প্রস্ফুটিত হতে পারে, যেমন 23শে জুন আংশিক হলেও হয়েছে, ভবিষ্যতে আমার ধারণা আরো হবে। অপেক্ষা করুন 16ই ডিসেম্বরে প্রকৃত স্বাধীনতা আসে কিনা বাংলাদেশ দেখার জন্য। আপনি এর আগে আগস্টের কথা বলেছেন, এখন 16ই ডিসেম্বর বলছেন, কোন কি পরিবর্তন? তা নয়। বাংলাদেশে সবসময় অঘটন ঘটে আগস্ট মাসে। আমি আগস্ট থেকে ডিসেম্বর বলছি, কিন্তু আগস্ট মাসে হতেই পারে। আমি তো এটাও বলেছিলাম যে জুলাই আগস্ট, জুলাই তো আসছে, ফলে জুলাই এবং আগস্টে নিঃসন্দেহে কোনো কিছু ঘটার সম্ভাবনা নেই যে তা না, হয়তো কোনো, আমি বলবো যে সেটা তো প্রকাশ্যে কখনো বলা হয়নি, কিন্তু আমি জানি নেতা কর্মীদের গোপনে প্রস্তুতি চলছে, এবং প্রস্তুতিটা আমার ধারণা সব ধরনের প্রস্তুতি চলছে। সব ধরনের বলতে আমি কোট আনকোট সব ধরনের বলছি, সব ধরনের ব্যাখ্যা দেবো। বলুন।
আচ্ছা, তা আপনি বলছিলেন যে শেখ হাসিনা 23 জুন নিয়ে কিছু কথাবার্তা বলেছেন যেগুলো ভারতের পত্রপত্রিকায় এসেছে, সে সম্পর্কে কিছু ধারণা পেতে পারি? হ্যাঁ, ওটা একটা তার লিখিত বক্তব্য। 23 জুন উপলক্ষে তিনি এখানকার গণমাধ্যমে দিয়েছিলেন। আহ, আপনার কলকাতা সহ দিল্লির একটা দুটো ইংরেজি মাধ্যম এবং আরো কোথাও প্রকাশিত হয়েছে। সত্যি কথা বলতে গেলে সবটা আমি এখনো পড়ে দেখি। তিনি আওয়ামী লীগের জন্ম বৃত্তান্ত এবং আওয়ামী লীগের এই যে কথাগুলো বললাম যে নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগ বেঁচে আছে, বলে আওয়ামী লীগকে কখনোই বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করা যাবে না, এটাই তার ছিল মূল কথা। আরেকটা প্রসঙ্গ দিতে চাই দাদা, বাংলাদেশে গাইবান্ধার আপনার একটা মূর্তি স্থাপনকে নিয়ে, রাম মূর্তি স্থাপনকে নিয়ে বেশ হুলস্থুল অবস্থা গেছে। তো সেটা স্থগিত হয়েছে, কিন্তু এটার উদ্যোক্তা যিনি, তাকে নিয়ে খুব রহস্যজনক ইনফরমেশন পাওয়া যাচ্ছে। ব্যাপার সেটা না, ব্যাপার হচ্ছে যে এটা বাংলাদেশে স্থগিত হওয়া নিয়ে ভারতের দিক থেকে রিয়েকশন আছে। স্বাভাবিকভাবেই ভারত যেহেতু সনাতন অধ্যুষিত দেশ, এবং ওখান থেকে কেউ কেউ স্লোগান দিচ্ছে যে এবার রংপুর বিচ্ছিন্ন করো, এবার চিটাগাং বিচ্ছিন্ন করো। আবার বাংলাদেশ থেকে একদল, তারাও বাংলাদেশে উগ্রবাদী, তারা ঘোষণা দিচ্ছে এবার কলকাতা দখল করবো, এবার ত্রিপুরা দখল করবো, এবার আসাম দখল করবো। এই ইস্যুটা কেন এরকম প্যাচ খেলো, আপনার কি মনে হয়? এর মধ্যে কি অন্য কোনো কিছু আছে? বাংলাদেশ থেকে যারা ঘোষণা করছেন কলকাতা দখল করব, উত্তর পূর্ব দখল করব, তাদেরকে আমি স্বাগত জানাই, তারা করে দেখাক। কিন্তু ভারত চাইলে যে কোনো মুহূর্তে করতে পারে। যদি স্বাধীনতা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার কাছে সাহায্য করতে পারে, ভবিষ্যতে আরো অনেক কিছু এলাকা বিচ্ছিন্ন করার কাছে সাহায্য করতে পারে, সেটা সেখানকার মানুষ সিদ্ধান্ত নেবেন, তাই না? তারপরে তো ভারতের প্রসঙ্গ। ধরুন আজকে রংপুর বা গাইবান্ধা এলাকার মানুষ যদি সিদ্ধান্ত নেন যে তাদের বর্তমান সরকারের অধীনে থাকাটা অসহনীয় হয়ে উঠছে, এটার প্রতিবাদে তো বেশ কিছু মিছিল টিচিলও হয়েছে সংখ্যালঘুদের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল এটা বলাও হয়েছে, সাপ্তাহিক ব্রিফিং এ মন্তব্য করা হয়েছে যে আশা করি বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট তৎপর হবেন ও সুরক্ষা দেবেন। প্রত্যুত্তরে আজকে শুনলাম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বলেছেন বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়ে থাকে। তিনি ইঙ্গিত করেছেন প্রচ্ছন্নভাবে যে ভারতেও সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া উচিত ভারত সরকারের। এই কথার কূটনৈতিক, এগুলো কূটনীতির কথার যুদ্ধ, কিন্তু প্রকৃত যুদ্ধ কোনো আশঙ্কা আমি কিন্তু এখন দেখি না। এই ধরনের উত্তেজনা থাকবে, কারণ যেহেতু দু দেশের সম্পর্ক যদি সত্যি খুব উন্নত হতো বা যদি আরো বেশি প্রভাবশালী হতো এবং গভীরে হতো এবং কতগুলো অ্যাক্টিভিটিস যদি দেখা যেত দু দেশের মধ্যে, তাহলে এই ধরনের কথাগুলো ঘটতো না। যেমন এখন তো বুঝতেই পারছেন সম্পর্ক স্বাভাবিক নয়, তার একটা বড় প্রমাণ হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে না। ট্যুরিস্ট ভিসা যদি চালু হয় তাহলে বুঝবেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যথেষ্ট উন্নতি হচ্ছে। সেটা কারণ সেটাই তো মানুষের উন্নতি। ফলে এই ধরনের প্রতিক্রিয়া ফলে দু দেশের মধ্যেই আছে, এবং সেটা ঘটনা যে তার ফলে এই ধরনের কিছু বাংলাদেশে দেখুন সংখ্যালঘুদের তাদের তো একটা অধিকার রয়েছে না, নিশ্চয়ই সাংবিধানিক অধিকারও আছে। তারা কি করবেন, তাদের ধর্মাচরণ যেমন মুসলিমদেরও আছে তেমনি হিন্দুদেরও আছে, বৌদ্ধদেরও আছে, খ্রিস্টানদেরও আছে, এবং ভারতের সংবিধানও রয়েছে। সেটার বিচ্যুতি আমি একেবারেই বলবো না যে ভারতে কখনো হয় না এমন কোনো, ভারত একটা পারফেক্ট দেশ সেরকম আমি বলছি না। বিচ্যুতি তো হয়েই থাকে, বিচ্যুতি হয় বলেই তো সেগুলো সংবাদ হয়। তেমনি বাংলাদেশেও যখন যেগুলো ঘটছে সেগুলো যদি বিচ্যুতি ঘটে সংবিধান থেকে, তখন সেগুলো সংবাদ হয়, তখন সেখানে মানুষের আকৃষ্ট হয়, মিডিয়াতে আসে। তখন আবার এই সুযোগে বেশ কিছু মানুষ তার ফায়দা লুটার চেষ্টা করে। সেটা একটা আগেও আমি দেখেছি, এমনকি আওয়ামী লীগ সময়ও দেখেছি, এখনো দেখছি তারই ধারাবাহিকতা চলছে। সমাজে এই অংশটা বাংলাদেশে রয়েই গেছে, এবং সেটা 1971 থেকে তারা আছে, যারা চায় না ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নত হোক। আর বলুন পূর্ণিয়া স্যার।
দাদা আমি সবশেষ আপনি বলছিলেন যে গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং করলো, সেখানে ডক্টর জাহিদুর রহমান প্রসঙ্গটা উঠেছিল। পত্রিকা কাগজে আমরা দেখেছি, কিন্তু তারপর আপনার কাছ থেকে একটু জানতে চাই বিষয়টা। যেটা বাংলাদেশ যেটাকে মনে করেছেন বা জাহিদুর রহমান যেটা মনে করেছেন যে তার প্রতি এটা অপমান করা হয়েছে বলে, কিন্তু ভারত সরকার বলছেন যে তাকে শেষ পর্যন্ত তাকে ভারতে প্রবেশের অনুমতি তো দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই অনুমতিটা না গ্রহণ করে তিনি ফিরে গেছেন স্বেচ্ছায়। এটা একটা। দ্বিতীয় কারণ ছিল তিনি বাংলাদেশ তারা দাবি করছেন যে তারা ভারত সরকারকে জানিয়েছিলেন যে একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি যাবেন। তো মন্ত্রী পর্যায়ের ব্যক্তি এলো, প্রত্যেকটা মানুষকেই তো তার পাসপোর্টটি দেখাতে হয়। ফলে তিনি একটি অর্ডিনারি পাসপোর্ট দেখিয়েছিলেন, এটা আপনাদের দেশে বোধহয় সবুজ পাসপোর্ট। সবুজ রঙের পাসপোর্টে তার ভারতে প্রবেশের জন্য একটা সার্ক ভিসা স্ট্যাম্প ছিল আর কি। সার্ক ভিসা ভারতের বক্তব্য হচ্ছে তাদের তো তারা যখন দেখে যে সার্ক ভিসা, তখন খোঁজ নিতে থাকে যে সার্কের কোনো বৈঠক এখানে আছে, জানতে পারে সার্কের কোনো বৈঠক নেই। তিনি এবং খুব জুনিয়র লেভেলের অফিসার তো এয়ারপোর্টে থাকে, খুব সিনিয়র লেভেলের তো নয়। ফলে তার কাছে মনে হয়েছে যে তিনি ভিসার স্বাভাবিক যে নিয়ম সেটাকে উল্লঙ্ঘন করছেন। যেমন তিনি যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতেন তাহলে মেডিকেলের জন্য যেতে পারেন না, মেডিকেল ভিসা নিয়ে এলে ট্যুরিস্ট ভিসা নিতে পারেন না। এখন তিনি সার্ক ভিসা নিয়ে সার্ক সংক্রান্ত কোনো বিষয়ে কাজে লাগতে পারে, সেটা যখন নয়, পরে যখন জানা যায়, সে যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, খোঁজ নেয়, তখন জানতে পারেন। এবং হাই কমিশনার নিজেও তিনি জানান তাদেরকে, উনি এসছেন ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশনের সভায়। তখন তারা নিশ্চিন্ত সেই খোঁজ খবরটা করতে অনেক সময় লেগে যায়। এই সময়টা কারোর মধ্যে 2 ঘন্টা, কারোর মধ্যে 40 মিনিট, কেউ বলছেন 2.5 ঘন্টা, যেটাই হোক, কতটা এক্স্যাক্টলি তো জানি না। কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। এটা সেই রাত্রে গণমাধ্যমে খবরটা এলো কি করে? কারণ গণমাধ্যমে আসার যে খবর, সেই খবরটার মধ্যে একটা অন্য রহস্য আছে। সেই রহস্যটা হচ্ছে যে শোনা যায় যে আপনাদের প্রাক্তন সাবেক যিনি মিনিস্টার প্রেস ছিলেন দিল্লিতে, ফয়জাল, যাকে অ্যাকচুয়ালি বরখাস্ত করেন বাংলাদেশ সরকার, তিনি বাংলাদেশ মিশন নিয়ে তার প্রচুর অভাব অভিযোগ ইত্যাদি রয়েছে আর কি। তিনি কোনোভাবে সংবাদটি ইমিগ্রেশন থেকে জানতে পারেন, এবং জানতে পারেন মানে হয়তো বাংলাদেশ মিশনের ইমিগ্রেশনের কেউ হয়তো তাকে জানিয়েছে, তার বন্ধুস্থানীয় কেউ হবে। তিনি সঙ্গে সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে দিয়ে দেন। এবং দিয়ে দেন না, শুধু না, দিয়ে দেওয়ার পরে তিনি প্রবন্ধ লেখেন, এমনকি সেটা পুরোপুরি দায়ী করেন হাই কমিশনারকে। তারপরেও আমি অন্য একটি গণমাধ্যম দেখেছি যেখানে তারা লিখেছেন যে কিভাবে সাবেক মিনিস্টার প্রেস তার এই পূর্বতন অবস্থানকে ব্যবহার করে তিনি বাংলাদেশ মিশন বিরোধী নানা রকম কাজ করছেন আর কি। কারণ এইটা ভারতীয় গণমাধ্যম জেনেছে পরে, সবচেয়ে আগে জেনেছেন উনি, ফয়জাল, এবং তিনি পোস্ট করার পর, ফলে এটার মধ্যে একটা বাংলাদেশের আভ্যন্তরীণ কূটনৈতিক প্রতিযোগিতা বলেন, রেষারেষি বলেন, ঈর্ষা বলেন, এবং কাউকে বিতাড়িত করার পর তার ক্ষোভ বলতে পারে, তিনি বাংলাদেশের ভাষার জন্য একটা ইস্যু তৈরি করতে দিয়েছে, ইস্যু করে ফেলেছে। এটা ঘটনা। কিন্তু তবুও আমি বলবো যে একজন মন্ত্রী হিসাবে তিনি অবশ্যই তার যে যোগ্য সম্মান পাওয়া উচিত ছিল। তিনি ফিরে গিয়ে কিন্তু বলেছেন যে তিনি ভারতে আবার যাবেন। গেলে আশা করবো যে তিনি প্রপার একজন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে, মানে লাল পাসপোর্ট নিয়ে আসবেন। কারণ তিনি আসতেই পারেন অন্য পাসপোর্ট নিয়ে, কিন্তু সেক্ষেত্রে তো ওই ভিসার কি কতগুলো নিয়ম থাকে না, ডুজ এন্ড ডোন্টস, কি করা যাবে কি করা যাবে না। এটা সাংবাদিক থাকাকালীন হয়তো জানতেন কিনা জানি না, আমি নিশ্চয়ই জানেন। আমরাও যখন কোথাও যাই তখন কোথাও মানে যে ভিসাটা নিয়ে যাই সেই ভিসা সংক্রান্ত বিষয়ে কাজ করতে পারি, অন্য কোনো বিষয় নিয়ে কোনো দেশেই নয়। এটা প্রত্যেকটা দেশেরই ভিসার একটা নিয়ম আছে। ফলে আজকে আমি শুনলাম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকে খারিজ করেছেন, কিন্তু তারা যে চিঠি দিয়ে জানিয়েছিলেন, সেই চিঠি থেকে লিখেছিলেন যে উনি কিন্তু কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যাচ্ছেন না,
উনি সার্কের ভিসা নিয়ে যাচ্ছেন, আপনারা দয়া করে অনুমতি দেবেন। সেটা বোধহয় চিঠিতে লেখা আছে কিনা আমার সন্দেহ আছে। চিঠিটা প্রকাশ করলে জানি, চিঠিটা আমি জানি, চিঠিটা আমি দেখেছি, এই চিঠিটা আমি দেখেছি, কিন্তু সেই চিঠিতে সার্ক ভিসার কথা উল্লেখ ছিল না। তিনি মন্ত্রী হিসেবে যাচ্ছেন এটা জানানো হয়েছে, কিন্তু যদি এটাও লিখতেন যে তিনি যাচ্ছেন সার্ক ভিসা নিয়ে, ফলে আপনাদের ইমিগ্রেশন অফিসিয়ালদের একটু অ্যালার্ট করে দেবেন যে উনি মন্ত্রী পর্যায়ের লোক এই সম্মেলনের জন্য যাচ্ছেন, যদিও তার একটা সার্ক ভিসা রয়েছে, তার কূটনৈতিক পাসপোর্ট এখনো তৈরি হয়নি। এটুকু জানিয়ে দিলেই আমার মনে হয় না কোনো আর জটিলতা হবে। নিরাপত্তা নয়, পুরো দেশটাই তো লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এবং এই যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ নিষিদ্ধ, তাহলে এই যে অবকাঠামোগত বিপ্লব আওয়ামী লীগের নেতৃত্বে তৈরি হলো, এই যে মানুষের জীবনযাপনের ইতিবাচক পরিবর্তন আওয়ামী লীগ নিশ্চিত করলো, এই যে 30% বিদ্যুতের দেশ শতভাগ বিদ্যুতায়নের বাংলাদেশে পরিণত করা হলো, 50 লাখ ইন্টারনেট ব্যবহারকারীর বাংলাদেশকে 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারীর দেশে পরিণত করা হলো, 700-800 ইউএসডির মাথাপিছু আয়ের বাংলাদেশকে যে $2800 মাথাপিছু আয়ের বাংলাদেশে পরিণত করা হলো। আমাদের অর্থনীতি কত গুণ বেড়েছে, আমাদের জিডিপি কত গুণ বেড়েছে, আজকে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কত গুণ বাংলাদেশে এসেছে, আমাদের ক্রয় ক্ষমতা কতটুকু বেড়েছে, খাদ্যাভ্যাসে কি পরিবর্তন এসেছে, জীবনযাপনে কি ইতিবাচক পরিবর্তন এসেছে, দারিদ্র্য কতটুকু কমেছে। এইসবই তো প্রমাণ করে যে তারা জনগণের কাছে কার গুরুত্ব কতটুকু, কার প্রাসঙ্গিকতা কতটুকু, এইসব উদাহরণ থেকেই তো বাংলাদেশের মানুষের সামনে প্রমাণিত হয়। এবং বাংলাদেশের মানুষ যখন এই নাগরিক সুবিধাগুলো পায়, কারণ আওয়ামী লীগের রাজনীতি নাগরিক সুবিধা রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি নাগরিকের পরিসর বাড়ানো রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি আপনাকে ক্ষমতায়িত করা রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি আপনার সামনে অনেকগুলো অপরচুনিটি তৈরি করা রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি আপনার সামনে অনেকগুলো বিকল্প বাছাই করা রাজনীতি, আপনার ক্যারিয়ার নিয়ে, আপনার পেশা নিয়ে, আপনার জীবন ধারণ নিয়ে। আজকে তো বাংলাদেশের মানুষ দেখেন যে সবকিছু আজকে আবার সংকুচিত। সে কারণে আমি মনে করি যে এই শুধুমাত্র এই ভৌত অবকাঠামোগত বিষয়গুলো নয়, এবং যে লুটপাটের ঘটনা প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের সবখানে ঘটে চলেছে, এই বিষয়গুলোর কারণে মানুষ তার যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, মানুষ তার সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তারা আরো অনেক সহজে তারা, আমি বিশ্বাস করি যে রাজনৈতিক যে গতিধারা আমাদের চলছে, আন্দোলন সংগ্রামের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আছি, এটা অনেক বেশি ত্বরান্বিত হবে এবং মানুষ তার ন্যায্য হিস্সা আদায় করে ছাড়বে। ওদের প্রয়োজনই নেই। আপনি দেখবেন যে যার কথা আপনি বললেন, তার সহোদর বড় ভাই তিনি কি বক্তব্য দিয়েছেন এই হত্যাকাণ্ড নিয়ে, তার বক্তব্যই তো প্রমাণিত হয় যেখানে তারা সম্পৃক্ত থাকতে পারে, কি উদ্দেশ্যে করা হয়েছে এগুলো। আর কিসের বিচার? এই যে জুলাই আগস্ট সারা দিন তারা মুখে ফেনা তুলে জুলাই আগস্ট জুলাই জুলাই বলতে বলতে, তো এই এতই যদি ন্যায় বিচার চায় তাহলে ইন্ডেমনিটি কেন? এতই যদি আত্মবিশ্বাসী আইনের শাসনের ব্যাপারে, তাহলে দায় মুক্তি কেন? তাহলে নিরপেক্ষ বিচার নয় কেন? এতই যদি যারা নিহত হয়েছে তাদের ব্যাপারে যদি সত্যিকার অর্থে দরদ থাকে, তাহলে ন্যায় বিচারের জন্য লড়াই না কেন? শুধুমাত্র এই ক্যাঙ্গারু কোর্টের ট্রায়াল কেন? এই যে এবং এই সিলেক্টিভ জাস্টিস কেন? এই কারণে এইসব বিচারের বাদ বিচার আসলে তারা করে না। তাদের কাছে মূল লক্ষ্য ক্ষমতা, এবং যে প্রক্রিয়ায় তারা ক্ষমতাটা পেয়েছে এই ক্ষমতাটার সুরক্ষা। এবং এই যে মৃত্যুগুলো, এই মৃত্যুগুলো আসলে তাদের এই যে এক একজনের লাইফ স্টাইলে যে পরিবর্তন এসেছে, এক একজনের যে কোটি টাকার ব্যাংক ব্যালেন্স এসেছে, এক একজনের যে কোটি টাকার গাড়ি ব্যবহার করছে, এই মৃত্যুগুলো তাদের কাছে নিছক সংখ্যা। কোনো মা সন্তানকে হারিয়েছে, কোনো বাবা তার কন্যাকে হারিয়েছে, এবং এই হত্যাকাণ্ডগুলো তারা ঘটিয়েছে, টার্গেট কিলিং করে ঘটিয়েছে। বারান্দায় দাঁড়িয়ে আছে, সেখানে তারা দূর থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। এবং এগুলো কোনো নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়া, এবং সেগুলো তো দূরের কথা, এই পুরো বিচারিক প্রক্রিয়াটাকে তারা নস্যাৎ করে দিয়েছে। এবং বিচারটা হবেই বা কখন? যখন ঘাতকেরা নিজেই সরকার, যখন খুনিরা নিজেরা রিপাবলিক চালাচ্ছে আজকে, তখন আর এই বিচারিক প্রক্রিয়াটা কোথায় থাকবে? যে কারণে আমরা বিশ্বাস করি যে মানুষের ক্ষমতার যখন উত্থান হবে, জনগণের গণ আন্দোলনের ক্ষমতার পরিধি যখন বৃদ্ধি পাবে, এবং সত্যিকারের একটা গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠিত হবে, তারা রাষ্ট্রকে নিরপেক্ষ রেখে এই প্রত্যেকটি
যে মৃত্যুর ঘটনা ঘটেছে, মর্মন্তুদ ঘটনা ঘটেছে, প্রত্যেকটি নিরপেক্ষ তদন্ত করে যার যা শাস্তি প্রাপ্য আইনানুগ প্রক্রিয়ায় মানবাধিকারের সমস্ত শর্ত অক্ষুণ্ণ রেখেই আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার, আওয়ামী লীগ সরকার সেটি করবে। এটি তো অবশ্যই, এটি তো আমাদের দেশের মর্যাদা, এইসব বিষয় নিয়ে তাদের কোনো ন্যূনতম ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না, এবং সেটা তার কাছে গুরুত্বপূর্ণ নয়। এবং যে কারণে তারা সংসদ সদস্য এই তকমা লাগিয়ে নিজেরা একটা প্রশাসনের নির্বাচন করে সংসদ সদস্যের তকমা লাগিয়ে, এবং আজকে দেখুন যে আজকে যখন সেখানে মামলা নেওয়া হয়েছে, সে কিন্তু দলীয় কেউ নয়, কোনো কর্মী নয়, কোনো রাজনৈতিক সংগঠক নয়, এবং সেখানে 8-10 জন একত্রিত হয়ে কিভাবে আক্রমণ করেছে, এবং একটা পর্যায়ে সেই দেশের নাগরিক এবং তারা কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত নয়, তাদেরকে তো আর আওয়ামী লীগ বলার সুযোগ নেই যে তারা আওয়ামী লীগের কর্মী, যারা তাকে উদ্ধার করেছে, পুলিশকে জানিয়েছে এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করেছে। আজকে দেখুন যে এখানেই তো প্রমাণিত তারা যে তাদের দৃষ্টিভঙ্গিটা কিরকম, এবং মব যে তাদের অস্থির মধ্যে সবসময় রয়েছে, এটা তারা সেখানে গিয়েও তারা প্রমাণ করেছে, এবং এটা দেশের মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছে, এবং দেশের মর্যাদাটা আসলে তাদের কাছে অপ্রাসঙ্গিক। শুধুমাত্র ক্ষমতার ভাগ বাটোয়ারা, শুধুমাত্র নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানো, শুধুমাত্র এইসব প্রতিপত্তি দেখানো, এটি হচ্ছে তাদের মূল লক্ষ্যে পরিণত হয়েছে, যে কারণে তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে বলে মনে করি। ডোভাল ওয়াং বৈঠক ও তারেক রহমানের চীন সফর দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনীতিতে কি হচ্ছে? প্রশ্ন আসছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক মহা নাটকীয় মোড় আসতে চলেছে? একদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসেছে ব্রিক্সের হাই প্রোফাইল বৈঠক, যেখানে মুখোমুখি হয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের হেভিওয়েট পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, এবং যিনি চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য। এই মুহূর্তে চীনা নেতৃত্বের মধ্যে টপ 3 জন গুরুত্বপূর্ণ নেতার মধ্যে একজন হচ্ছেন এই ওয়াং ই। পলিট ব্যুরোর সদস্য বলতে আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বলেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কিংবা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, এমন গুরুত্বপূর্ণ একজন মানুষ এই মুহূর্তে দিল্লি সফর করছেন। দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ভুলে ভারত চীন সম্পর্ক কি তবে জোড়া লাগছে? ঠিক এই আবহে তৈরি হয়েছে আরেকটি বড় সমীকরণ। ভারতকে এক প্রকার এড়িয়ে ঠিক একই সময় চীন সফরে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু কেন? ভারতের প্রতিবেশী রাষ্ট্র যখন বেইজিং এর রেড কার্পেটে পা রাখছে, তখন দিল্লির অন্দরে কি ধরনের হিসাব নিকাশ চলছে? চীন কি একদিকে ভারতের সাথে হাত মেলাচ্ছে আর অন্যদিকে ঢাকাকে পাশে টেনে ভারতের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাইছে? ঘটনার সূত্রপাত ভারতের রাজধানী দিল্লি থেকে। ভারত বর্তমানে ব্রিক্স জোটের চেয়ারম্যান, আর সেই সুবাদে 23 এবং আজ 24 জুন 2026 অর্থাৎ এই চলতি সপ্তাহের মঙ্গল এবং বুধবার দিল্লিতে আয়োজন করা হয়েছে 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বিশেষ বৈঠক। এই অফিসিয়াল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতেই মূলত 2 দিনের সফরে ভারতে পা রেখেছেন চীনের শীর্ষ কূটনীতিক এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ব্রিক্স জোটের ভবিষ্যৎ কৌশল নির্ধারণের জন্য এই বৈঠকটি যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এর সাইডলাইন বা পর্দার আড়ালের দ্বিপাক্ষিক বৈঠকগুলো। কারণ ওয়াং ই দিল্লিতে পা রাখার পর থেকেই কূটনৈতিক পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে, তবে কি এশিয়ান 2 পরাশক্তির মধ্যকার বরফ অবশেষে গলতে শুরু করেছে? ব্রিক্সের মূল সম্মেলন শুরুর ঠিক আগের দিন অর্থাৎ গত 22 জুন সোমবার দিল্লির সাউথ ব্লকে ঘটে গেল এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে। এই বৈঠকের গুরুত্ব কতটা গভীর তা বোঝা যায় ঠিক তার পরের দিন অর্থাৎ গতকাল 23 জুন মঙ্গলবার। গতকালই চীনের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন
এই বৈঠকগুলো সাধারণ কোনো আনুষ্ঠানিকতা ছিল না। গত কয়েক বছরে লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে যে চরম উত্তেজনা ও অচল অবস্থা তৈরি হয়েছিল তা ধীরে ধীরে স্বাভাবিক করার লক্ষ্যে এই আলোচনাগুলো অত্যন্ত পজিটিভ বা ইতিবাচক মোড় নিয়েছে। বাণিজ্য, অর্থনীতি এবং সবচেয়ে সংবেদনশীল বিষয়ে অর্থাৎ সীমান্ত সংক্রান্ত ইস্যু নিয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্ব খোলামেলা কথা বলেছেন। ভারত স্পষ্ট করে দিয়েছে যে সীমান্তে শান্তি না ফিরলে পূর্ণাঙ্গ অর্থনৈতিক সম্পর্ক সম্ভব নয়। আর চীনও বুঝতে পারছে যে ভারতের মতো বিশাল বাজারকে দীর্ঘদিন হাতছাড়া করা তাদের অর্থনীতির জন্য ক্ষতিকর। ফলে দুই দেশের সম্পর্ক জোড়া লাগার একটি স্পষ্ট ইঙ্গিত এই সফর থেকে পাওয়া যাচ্ছে। এখন আসা যাক মুদ্রার অপর পিঠে, যা বাংলাদেশ ও ভারত উভয় দেশের দর্শকদের জন্যই সবচেয়ে আকর্ষণীয় অংশ। একদিকে যখন দিল্লিতে ভারত চীন সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন, ঠিক তখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গেছেন। অনেকে প্রশ্ন তুলছেন, ভারতকে এড়িয়ে বা ভারতকে এক প্রকার টেনশনে রেখে চীনে এই সফর কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী বেইজিংয়ে গিয়ে কি করতে পারেন বা তার এজেন্ডায় বা কি? আসলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এই মুহূর্তে বড় ধরনের অর্থনৈতিক সংস্কার ও কাঠামোগত উন্নয়নের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে বেইজিং এর আর্থিক সহায়তা এবং বিনিয়োগের বিকল্প নেই। তারেক রহমানের এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা প্রজেক্টে চীনা বিনিয়োগ নিশ্চিত করা, নতুন করে বড় অঙ্কের ঋণ বা বাণিজ্য সুবিধা আদায় করা। আমরা গতকালকে তারেক রহমানের ভিজিট নিয়ে আলাপ করেছি যে সামনে কি কি হতে পারে। 17টি চুক্তি স্বাক্ষর হবে, এর মধ্যে তিস্তা প্রজেক্ট চুক্তি সই হতে পারে বা MOU স্বাক্ষর হতে পারে, এবং মোংলা চাইনিজ ইকোনমিক জোন এবং সামরিক সরঞ্জাম ক্রয়, এরকম নানা বিষয় নিয়ে আলাপ এবং MOU স্বাক্ষর হতে পারে এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু দিল্লির চিন্তার জায়গাটি অন্য জায়গায়। ভারত সবসময় চায় তার প্রতিবেশী রাষ্ট্রগুলো যেন বেইজিং এর ডেড ট্র্যাপ বা ঋণের ফাঁদে না পড়ে এবং এমন কোনো চুক্তি না করে যা ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তারেক রহমানের এই চীন সফর দিল্লির কূটনৈতিক ও সামরিক নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ খানিকটা বাড়াবে বই কি। তাহলে পুরো সমীকরণটা দাঁড়ালো কি? চীন কি এক ঢিলে দুই পাখি মারতে চাইছে? একদিকে তারা ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিচ্ছে যাতে ব্রিক্স এবং বৈশ্বিক অর্থনীতিতে আমেরিকার একক আধিপত্যের বিরুদ্ধে ভারতকে পাশে পাওয়া যায়। আবার অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বেইজিংয়ে লাল গালিচা সংবর্ধনা দিয়ে ঢাকাকে নিজেদের প্রভাব বলয়ে ধরে রাখার চেষ্টা করছে। অন্যদিকে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে চীন ভারত একসাথে চলবার কি পথ খুঁজছে? বাংলাদেশের জন্য এটি একটি চরম অগ্নি পরীক্ষা এবং ব্যালেন্সিং অ্যাক্ট। তারেক রহমান খুব ভালো করেই জানেন ভারতের ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক সম্পর্কের কারণে দিল্লিকে চটিয়ে বাংলাদেশের পক্ষে দীর্ঘদিন চলা সম্ভব নয়। আবার দেশের অর্থনৈতিক সংকটের উত্তরণে চীনের ক্যাশ বা ডলারের ফান্ডও জরুরি। তাই ভারতকে এড়িয়ে চীন সফর করলেও ঢাকাকে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলতে হবে যেন দিল্লির সাথে কৌশলগত সম্পর্কে কোনো ফাটল না ধরে। প্রিয় দর্শক, 23 এবং 24 জুনের এই ব্রিক্স NSA-দের সম্মেলন এবং তারেক রহমানের বেইজিং সফর, এই দুটি ঘটনায় প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ার রাজনীতি আর আগের জায়গায় নেই। একদিকে ভারত চীন সম্পর্ক কি আসলেই নতুন কোনো উচ্চতায় পৌঁছাবে, নাকি সীমান্ত বিরোধের কারণে এটি সাময়িক যুদ্ধবিরতি মাত্র? আর অন্যদিকে চীনের বেইজিংয়ে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লির উদ্বেগ দূর করে ঢাকার জন্য বড় কোনো অর্থনৈতিক সাফল্য আনতে পারবেন? ভারত ও চীনের এই সম্পর্ক জোড়া লাগলে বাংলাদেশের ওপর তার কি প্রভাব পড়বে? আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই চীন সফরকেই বা কিভাবে দেখা যায়?
আসলে ভারত চীন সম্পর্কটা কি হচ্ছে, কিংবা তারেক রহমানের চীন সফরটা সফল নাকি ব্যর্থ, কি হচ্ছে, এগুলো দেখতে হলে আমাদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে যে তারেক রহমান চীনে গিয়ে কি আনলেন, এই কি আনবার কারণে ভারত চটে গেল কিনা, এই বিষয়গুলো দেখতে হলে আমাদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে, অন্ততপক্ষে সফরটা শেষ পর্যন্ত। 26 তারিখ পর্যন্ত চীন সফর পরবর্তী সময়ে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো, শুধু আমরা নয়, এমনকি নয়াদিল্লিও জানতে পারবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে গিয়ে কি করলেন। আর এই কি করলোর উপরে নির্ভর করবে এই ত্রিমুখী সম্পর্ক, চীন ভারত সম্পর্ক, বাংলাদেশ চীন সম্পর্ক, বাংলাদেশ ভারত সম্পর্ক, এই সম্পর্কগুলো নির্ভর করবে। এই সম্পর্কগুলো দেখতে হলে আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এবং দেখব কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাই।